আপনার লকআপে আগুন লেগে গেছিল আর জামাই বাবু আর চুপ চুপ একদম চুপ একদম চুপ। কে বলেছে কিছু হয়েছে? উনি একদম ঠিক আছে, ওনার কিচ্ছু হয়নি, ওনার। কে বলেছে? উনি একদম ঠিক আছে, একদম ঠিক আছে। দিদি ভাই শোন না, এরকম করিস না, আমার দিকে তাকা। তুই পুচকুর কথাটা তো ভাব। তুই তো জামাইবাবুর কথাটা ভাব, বল উনি ঠিক আছেন, একবার বল ঠিক আছেন, ওনার কিছু হয়নি, বল আমি জানি ওনার কিছু হয়নি, ওনার কিছু হতে পারে না। শোন না দিদি ভাই, আমার দিকে তাকা। একদম ঠিক আছে, উনি একদম ঠিক আছে, ওনার আবার কি হবে? আমি আছি। দিদি ভাই, জামাই বাবু আর নেই। মিথ্যেবাদী স্বার্থপর মেয়ে একটা। এত বড় স্বার্থপর তুই, এত বড় স্বার্থপর। হ্যাঁ, নিজের স্বার্থের জন্য তুই এত বড় মিথ্যে কথা বললি। সেদিনকে মা ফোন করে কত বোঝালো, কত বকলো। হ্যাঁ, তারপরে তো মিথ্যে কথা বলবি, রে? হ্যাঁ, মিথ্যে কথা বলবি কেন বল? কেন মিথ্যে কথা বলবি? বল কি করেছো, কি ক্ষতি করেছে ও? কি করেছে বল না, বল। ওনার কিছু হয়নি। না বল কেন? তুমি আমার কথাটা শোনো। বল কি আমার কথাটা শোনো। অপু মিথ্যে কথা বলছে না সেজ বৌদি। লকআপে আগুন লেগে গেছিল আর সে আগুনের শেষ দাবাই। যাক, মুখার্জি বাড়ির সম্পত্তির একজন অংশীদার তো কমলো, কিন্তু দৈপায়ন মুখার্জিকে নিয়ে তো কোনো চাপ ছিল না। এই দীপুটা মরল না কেন? মরতে পারেন না, উনি মরতে পারেন না। উনি আমাকে ছেড়ে কোথাও যেতে পারেন না, উনি আমাকে অসহায় করে দিয়ে কোথাও যাবেন না। উনি আমাকে ভালোবাসেন, কোথাও যাবেন না। মা তুমি একবার বলো না গো। ও মা তুমি আমার মা, বলো না মা, বলো। উনি কোথাও যায়নি তো? উনি ঠিক আছে তো? দেখো না, সবই মিথ্যে কথা। সুপর্ণা, নিজেকে সামলাও। আমাকে তো নিজেকে সামলাতেই হবে। সামলাবো আমি। মেজদা ভাই, এখন তোমরা শান্তি পেয়েছো তো? হ্যাঁ বলো, শান্তি পেয়েছো তো? কি গো ও মেজদা ভাই? অপু, কি রে? এই অপু, কি রে? এখন তোর আনন্দ হচ্ছে তো? বল। হ্যাঁ, খুব মজা হচ্ছে বল। হ্যাঁ, যা মজা কর, আনন্দ কর। যা কেক কাট। খুব আনন্দ কর। ছোট্টা করবো, যাও বাজার থেকে এত বড় একটা কেক আনো। এত বড় কেক এনে কাটো। তোমরা কাটো, হ্যাঁ, দুজনে মিলে কাটো। হ্যাঁ, দুজনে মিলে তো এটাই চেয়েছিলে বলো? আমার স্বামীকে শেষ করে দিয়েছ। এবার তো শান্তি পেয়েছো বলো? হ্যাঁ, যাও মজা করো, আনন্দ করো, খুব মজা করো তোমরা। হ্যাঁ, মজা করো, সবাই মিলে মজা করো। হ্যাঁ। অপু, তোকে তো আমি কত করে বললাম বল, যে আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে অন্তত তুই তো জামাই বাবুকে ক্ষমা করে দে, ছেড়ে দে ওনাকে। শুনলি না? এত বড় উপহার দিলি তুই, এত বড় উপহার দিলি।
আমি চলে যাব বল? আমি চলে গেলে তোকে কে আগলে রাখবে বলতো? এই অপু, চল না রে, আজকে রাতটা আমরা গল্প করে আড্ডা মেরে কাটিয়ে দিই, ঠিক যেমন আমার বিয়ের আগের দিন রাত্রিবেলা আমরা করছিলাম। খা। মা কি বলে ভুলে গেছিস? খাওয়ার সময় চোখের জল ফেলতে নেই। মা তো এটাও বলে না খেয়ে থাকতে নেই। দিদি ভাই, তোর কি অবস্থা হলো? অথচ আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। সত্যি সত্যি এসব কিছু আমার জন্য হলো না তো? আচ্ছা, বলছি কি, আমাদের কি করণীয় যদি একটু বুঝিয়ে বলে দেন তাহলে খুব ভালো হয়। আপনাদের তেমন কিছুই করার নেই, এই পেশেন্টকে সামলানো আপনাদের দ্বারা সম্ভব নয়। আমাদের ট্রেন সিস্টাররা রইলেন, ওনারাই সব করবেন। তবে মাঝে মাঝে আপনারা ওনাকে একটু সাহায্য করলে ভালো হয়। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। দিদি ভাই এরকম নিস্তেজ হয়ে আছে কেন? কেমন যেন? আচ্ছা ডাক্তারবাবু, সেজ বৌদি ওরকম নিস্তেজ হয়ে শুয়ে আছে কেন? সবটাই ইনজেকশনের জন্য। ওষুধ ইনজেকশনের ডোজ কেটে গেলেই উনি আবার অস্থির হয়ে উঠবেন, তখন আর আপনারা কেউ ওনাকে সামলাতে পারবেন না। তাহলে আমরা কি করব তখন? ও উঠে গিয়ে যদি স্যালাইনের নল টল সব ছিঁড়ে দেয় তখন কি করব? এত টেনশন করছেন কেন? আমাদের সিস্টাররা রয়েছেন তো, ওনারা ওনাকে সামলে নেবেন, ওষুধও খাইয়ে দেবেন, ওনাদের অভ্যেস আছে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের মধ্যে ওনার সব থেকে কাছের মানুষ কে আছেন? ওই তো ছোট বৌদি, পেশেন্টের বোন। ওই তো সবচেয়ে না মানে কাউকে একজনকে প্রয়োজন, যাকে পেশেন্ট সব থেকে বেশি বিশ্বাস করেন। হ্যাঁ, ওই রুগীর নিজের বোন, ওকে তো সব থেকে বেশি বিশ্বাস ভরসা করতো। কিন্তু ইদানিং কালে ওদের দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি কোনো বড় সমস্যা হলে ওই সামলাতে পারবে, ওই সব ঠিক করতে পারবে। কি অপু, বলো না গো, তুমি সব ঠিক করতে পারবে তো? হ্যাঁ, তাই কোনো সমস্যা হলে আপনি ওকে ডাকবেন। কি হ্যাঁ অপু, তাই তো? একদমই তাই। আপনার যখনই প্রয়োজন হবে আপনি আমাকে ডাকবেন, আপনি ডাকলেই আমাকে পাবেন। আমার দিদি ভাই আমাকে যতই ভুল বুঝুক, মারুক, বকুক, আমি থাকবো। আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। ওকে আমি সব থেকে ভালো বুঝি। বাবা যখন আমায় মারতো, দিদি ভাই কাঁদতো। আর ও যখন এত কষ্ট পাচ্ছে, আমিও কষ্ট পাচ্ছি। তাই ওর কাছে আমি থাকবো। আপনার যখনই প্রয়োজন হবে আপনি আমায় ডাকবেন, আপনি সঙ্গে সঙ্গে আমাকে পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি তাহলে আশেপাশেই থাকবেন, আপনাকে ডাকলেই যেন পাওয়া যায়। ঠিক আছে? হ্যাঁ, আমি থাকবো তো। আমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকবো, আপনি ডাকলেই আমি চলে আসবো। এই যে অপু ভিডিও, আমার সন্তানের মুখ দর্শন তুই কখনো করবি না। ও না একদম একটা স্বার্থপর মেয়ে, একদম স্বার্থপর। কারণ চাকরি পেয়েই আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিল। তুই কখনো কারোর মা হতে পারবি না, কারণ তুই শুধু ধ্বংস করতে পারিস, ধ্বংস।
ঠিক ঠিক আমি একদম ঠিক ধরেছি। কি হলো কি অপু, কি হয়েছে? দিদিভাইয়ের ঘরে কেউ ঢুকেছিল, কেউ একজন ঢুকেছিল দিদিভাইয়ের ঘরে। বলছো কি তুমি? কে ঢুকবে সেজ বৌদির ঘরে? আমি জানি না, আমাকে এক্ষুনি একবার যেতে হবে, আমাকে গিয়ে দেখতে হবে। অপু, অপু শোনো, দাঁড়াও অপু, আমি আসছি, দাঁড়াও। অপু, অপু শোনো। আরে বাবা, কি হয়েছে সেটা বলবে তো। অপু সিস্টার, এই ঘরে কেউ এসেছিল? কই না তো। না না, আমার কেন জানি না বারবার মনে হচ্ছে এই ঘরে কেউ এসেছিল, কেউ তো এসেছিল। অপু কি হয়েছে বলবে তো। আমার মনে হচ্ছে এই ঘরে কেউ এসেছিল। আমি যখন এসেছিলাম এই ঘরে আমার তখনই মনে হয়েছিল। কিন্তু এই ঘরে আসবে কে? আমি জানি না। কি হলো সিস্টার, বলো। কি বলছেন ম্যাডাম? আমি তো এই ঘরেই রয়েছি, আর আমার হয়তো মাঝে মধ্যে চোখটা লেগে যায়, কিন্তু তার বলে আমি এমন ঘুমোইনি ম্যাডাম যে ঘরে কেউ এলে আমি টের পাবো না। না, আমি শিওর এই ঘরে কেউ এসেছিল, কেউ না কেউ তো এসেছিল। অপু, অপু শোনো। হে কি, এই দরজাটা এখন খোলা কেন? অপু, এ কি এত রাত্রে আবার অপু দরজা খুলে বাইরে কেন বেরোলো? উফ, অপু, অপু, আরে বাবা আমাকে বলবে একটু বুঝিয়ে কি হয়েছে? দীপু, আমি একটা পারফিউমের গন্ধ পেলাম এক্ষুনি, যেই পারফিউমটা জামাইবাবু ইউজ করতেন। দেখো, 3 দিন হয়ে গেল বাড়িতে মেডিকেল সেটআপ বসানো হয়েছে, আর তার জন্য পুরো বাড়ি স্যানিটাইজ করা হয়েছে, কিন্তু তারপরেও এই গন্ধটা পাচ্ছি কি করে? আমি শিওর এটা জামাইবাবুর পারফিউমেরই গন্ধ। কি বলছো কি তুমি অপু? শেষদা ভাই তো আর নেই। কিন্তু গন্ধটা তো আছে। তুমি নাক টানো না, দেখো তুমি গন্ধটা পাবে। শ্বাস নাও। হ্যাঁ অপু, তুমি কিন্তু ঠিকই বলেছো, গন্ধ তো আমিও পাচ্ছি, কিন্তু এটা কি করে হতে পারে? শেষদা ভাই তো, আর আমরা যে বডিটা দেখলাম। হতেই তো পারে আমরা যেটা দেখছি বা ভাবছি তার বাইরেও অন্য কোনো সত্যি আছে। সত্যি? কি সত্যি? আমার মনে হয় জামাইবাবু বেঁচে আছেন। লকআপের ভিতর আমরা যে দেহটা দেখেছি সেটা জামাইবাবুর দেহই নয়। না 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 অপু, এটা হতে পারে না, এটা হতে পারে না। তাহলে তুমি কি বলতে চাইছো? শেষদা ভাই এখন পালিয়ে বেড়াচ্ছে, তাহলে বাড়িতে আসছে না কেন? আরে বাবা, উনি কেন বাড়িতে ফিরে আসবেন? উনি যদি বাড়িতে ফিরে আসেন তাহলে তো পুলিশ আবার ওনাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। আর তাছাড়া জামাইবাবু তো একজন অপরাধী, তাই না? তার মানে অপু, শেষদা ভাই সত্যি বেঁচে আছে? হ্যাঁ, উনি বেঁচে আছেন, আর উনি আজ বাড়িতে সশরীরে এসেছিলেন। কিন্তু অপু, এটা যদি তুমি প্রমাণ ছাড়া বাড়ির লোককে বলতে যাও তাহলে কেউ কিন্তু তোমায় বিশ্বাস করবে না। বিশ্বাস করতেই হবে, এর মধ্যে তো কোনো অশরীরী ব্যাপার নেই। তাহলে কি করবে অপু? কাল তো শেষদা ভাইয়ের শ্রাদ্ধ। সেটাই তো আমি ভাবছি। জামাইবাবু বেঁচে আছেন, আমি শিওর। আর আমার সঙ্গে তো তুমিও শিওর হলে বলো। জামাইবাবু ভাবতেই পারেননি যে ওনার পারফিউমের গন্ধটা ঠিক অপুর নাকে এসেই পৌঁছবে। তবে আমার কি মনে হয় জানো তো, জামাইবাবু ছদ্মবেশে এসেছিলেন। আচ্ছা, তাহলে অপু, শেষদা ভাই যদি সত্যি বেঁচে থাকে তাহলে ওর শ্রাদ্ধটা করা তো ঠিক হবে না, তাই না? পরিবারের মানুষগুলোকেও তো আর কষ্টে রাখা ঠিক হবে না, তাই না? আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে আমার পরিবারের মানুষগুলো শোকের জাল কেটে বেরিয়ে আসতে পারে, আমার পরিবারটা যেন আবার আগের মতো হাসি খুশি হয়ে উঠতে পারে। কাল আমি জামাইবাবুর শ্রাদ্ধ হতে দেব না, কিছুতেই না।
করছো? মজা করছো? দীপু, দীপু, ওকে এক্ষুনি চলে যেতে বল। ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো। ও কি বলছে ও নিজেই জানে না। একজন মায়ের আবেগ নিয়ে খেলছে, একজন স্ত্রীর ভালোবাসা নিয়ে খেলছে। তুমি জানো না, তুমি কি বলতে কি বলে বলছো নিজেই জানো না। যাও, চলে যাও, চলে যাও ওখান থেকে, যাও, দূরাও। শুনছো তুমি এই মেয়েটার কথা শুনছো? ও কিরকম নোংরা মজা করছে আমার সাথে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, কিছু বলছো না কেন? দীপু, হে দীপু, বুঝতে পারছিস ও কত বড় অন্যায় করছে? হ্যাঁ, ও এত বড় অন্যায় করছে, তাও তুই ওকে শাসন করবি না? হ্যাঁ, কিচ্ছু বলবি না? কেন চুপ করে দাঁড়িয়ে আছিস? ওকে কিছু বল, ওকে শাসন কর। ও আমার সেজো কোকার শ্রাদ্ধটা করতে দিল না কেন? জিজ্ঞেস কর ওকে। মা, অপু যেটা সত্যি সেটাই বলছে। কি সত্যি বলছে? দীপু, তোরা প্লিজ আর হেয়ালি করিস না, আর ভালো লাগছে না কিন্তু। বড়দা ভাই, জামাই বাবু বেঁচে আছেন। মা, কি বলছো কি তুমি অপু? আমি নিজে গিয়ে দইয়ের বডি দেখে এসেছি। হ্যাঁ, আমিও তো দেখেছি, আর শুধু আমি নই, দীপুও তো দেখেছে। কিরে দীপু, দেখিসনি বল? হ্যাঁ হ্যাঁ, আমরা দেখেছি, কিন্তু ওই বডিতে তো মুখটা আমরা চিনতে পারিনি। হতেই পারে ওটা শেষদা ভাই না, অন্য কারোর বডি। হ্যাঁ, ওটা জামাই বাবুর বডি ছিল না। তুই এসব কি বলছিস অপু? তুই আমাকে আর কত কষ্ট দিবি বল না। অপু, কেন এইভাবে বলছো? এভাবে বলো না গো। ওর অবস্থা দেখেছো? ও যে আর সহ্য করতে পারছে না। মেয়েটার চিৎকার করার ক্ষমতাও নেই। তুমি কি দেখতে পাচ্ছ না বলো? জানো তো, আমার না খুব বিশ্বাস করতে ইচ্ছা করছে যে শেষদা ভাই বেঁচে আছে। বিশ্বাস করো না, একদম বিশ্বাস করো না ওর কথা। উপমা, তুই আমাদের সঙ্গে মজা করছিস না তো? মজা তো করছেই বাবা। শুরু থেকে এই পরিবারের সাথে অপু মজাই করে এসেছে, আর সেই জন্য এই পরিবারটার এই অবস্থা। আমি শুধু ভাবছি এই সমস্ত কিছু দীপু মুখ বন্ধ করে সহ্য করছে কিভাবে। যদিও বা দু একবার মুখ খুলছে, তাও অপুর তালে তাল মেলাতে। কেন তুমি তোমার বউয়ের কথায় ওঠবোস করছো? ও, তোমার বউ বড় চাকরি পেয়েছিল বলে তুমি ওকে ভয় পাও? মেজো বৌদি। চাপ বাবা। মেজো বৌদি, তুমি কি নিজেকে আমার সঙ্গে গুলিয়ে ফেলছো? এরকম তো তুমি করো। মেজদা ভাইকে তুমি দাবিয়ে রাখো। শাট আপ! এবারে কিন্তু তুমি তোমার লিমিট ক্রস করে যাচ্ছ অপু। আমি আমার লিমিট ক্রস করছি না মেজো বৌদি। আমি যা বলছি সত্যি কথা বলছি। আমি আজ ইচ্ছে করে জামাইবাবুর শ্রাদ্ধ এ বাড়িতে হতে দিইনি। দিদি ভাই, কাঁদিস না দিদি ভাই। জামাইবাবু বেঁচে আছেন। কি প্রমাণ আছে তোমার কাছে? কি প্রমাণ আছে তার? এই মুহূর্তে আমার কাছে কোনো প্রমাণ নেই, তবে আমি প্রমাণ করে দেব। তদন্ত করব আমি। বাবা, তদন্ত করবে? তুমি পুলিশ নাকি যে তদন্ত করবে? এই দীপু, তুমি তোমার বউয়ের কথা শোনো, কি সব বলছে। মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। এবার তো কিছু বলো।
নাকি বউয়ের এই কাণ্ড কারখানা দেখে তোমার মুখটাই বন্ধ হয়ে গেছে? কি ভালো। আরে আমি তো ভেবেছিলাম এবছর আর পিঠেপুলি জুটবেই না। জুটবে জুটবে, এই অপু ম্যাজিশিয়ান থাকতে না সবার সব জুটবে। এই অপু, বলছিলাম যে আমার পুজো সোনার পিঠেটাও না তুমি এখানেই দিয়ে দাও, আমরা ঘরে গিয়ে খাবো, কেমন? মেজ বৌদির পিঠেটা না আমি মেজ বৌদিকে ঘরে গিয়ে দিয়ে আসবো। কেন? তুমি আমায় বিশ্বাস করো না? না, করি না। আসলে তোমার প্লেটে যদি এখন আমি পিঠেটা দিই, সেটাই খাবার টেবিল থেকে ওই ঘর অব্দি পৌঁছবে না, খালি প্লেটটাই পৌঁছবে, পিঠেগুলো তো আর থাকবে না। আসলে কি বলতো মেজদা ভাই, রাস্তাটা না অনেকটা, ওই যেতে যেতে এই পিঠেগুলো তোমার পেটের মধ্যে পথ হারাবে। এটা তুমি ঠিকই বলেছো। আমি একদম ঠিক কথাই বলি। বর্ষা, আমাকে একটা প্লেট আর বাটি দাও না। অপু, তুমি এই বাটি প্লেটের মধ্যে কার জন্য পিঠে পায়েস নিচ্ছ? দিদি ভাইয়ের জন্য। আমার দিদি ভাই না পিঠে পুলি পায়েস খেতে খুব ভালোবাসে, তাই ওকে একটু খাওয়াবো। কিন্তু অপু, বলছি কি ডাক্তারবাবু সুপর্ণাকে এই পিঠে পুলি পায়েস খাওয়ার অনুমতি দেবে গো? হ্যাঁ হ্যাঁ বড় বৌদি, আমি ডাক্তারের সঙ্গে কথা বলে নিয়েছি, উনি বলেছেন কোনো অসুবিধে নেই। আমি দিদি ভাইকে খাওয়াবো আর বোঝাবো যে জামাইবাবু অনেক বড় অন্যায় করেছেন, আর একের পর এক অন্যায় উনি করেই চলেছেন। এটা তো দিদি ভাইকে বুঝতে হবে বড় বৌদি। জামাইবাবু যদি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তাহলে তো খুব ভালো, আর না হলে আমার মনে হয় না দৈপায়ন আত্মসমর্পণ করবে, বরং আমার ধারণাটা অন্য। আমার ধারণা যে দৈপায়ন এই দেশ ছেড়ে পালিয়ে যাবার প্ল্যান করবে। হ্যাঁ, করতেই পারে, কারণ ও তো কোনোদিনই খুব একটা এই সংসারের প্রতি, পরিবারের প্রতি পিছু টান ছিল না। তাই জামাইবাবুর জন্য এই পরিবারের মানুষগুলো আর কষ্টে থাকবে না মেজদা ভাই, সবাই খুশিতে ভরে উঠবে আবার। এটা তো সবাইকে বুঝতে হবে, বলো? ঠিক বলেছিস মা, আর তোকেই সেটা বোঝাতে হবে, সবাইকে বোঝাতে হবে তোকে। প্রথমে বোঝাবি তোর দিদি ভাইকে, দিদি ভাইকে গিয়ে বোঝা সে মা হচ্ছে, তার সন্তান ভূমিষ্ঠ হবে কদিন পরে, সেই সন্তান যেন মায়ের পরিচয় নিয়ে বড় হয়ে ওঠে, সেই সন্তানের গায়ে যেন কুলাঙ্গার পিতার পরিচয়ের কণা মাত্র না স্পর্শ করতে পারে। হ্যাঁ বাবা, আমি বোঝাবো দিদি ভাইকে। যারা আছে, যে আসছে, দিদি ভাই যেন তাদের জন্য বাঁচে, আর যে মানুষটা দিদি ভাইকে এতটা কষ্ট দিয়েছে তাকে যেন ভুলে যায়। জামাইবাবুকে যে শাস্তি পেতেই হবে বাবা। আমি যাই, দিদি ভাইকে গিয়ে একটু খাইয়ে দিয়ে আসি। একটা বিশ্বাস আমার মনের মধ্যে শিকড় মেলেছে, অপুমা যতদিন এ পরিবারে থাকবে, এ পরিবারের দুঃখকে সে প্রবেশ করতে দেবে না। শুধু আমার একটা দুঃখ রয়ে গেল, অপুমার অর্জন করা চাকরিটা অপুমাকে ছেড়ে দিতে হবে। এই ব্যথাটা আমার বুকে পাথর হয়ে জমে থাকবে যতদিন আমি বাঁচব।
কি বর্দা ভাই, তুই এখানে? তুই এখানে কি করছিস? কিছু কিছু না, আমি এমনি হাঁটছিলাম একটু। এমনি হাঁটছিলিস? বললেই হলো, আমি মেনে যাব। হুম, আচ্ছা বর্দা ভাইটা কে? তুই আমার না আমি তোর? হুম, তোকে কি আমি চিনি না? খুব ভালোভাবে চিনি দিব। এরকম ভাবে রাত্রিবেলা এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত 7-5 ভাবছিস রে? তোর মনে কি চলছে আমাকে বল না। বর্দা ভাইকে বিশ্বাস করে একটু বলতে পারবি না? নাকি বর্দা ভাইটা বোধ এখন অনেক দূরে রয়ে গেছে, তাই না? কি বলছিস তুই বর্দা ভাই? তেমন কিছু না রে, সত্যি আমি এমনি তেমন কিছুই না। আমি জানি দীপু, এই শেষ কদিন তোর আর ওপর দিয়ে কিরকম ঝড়ঝাপটা যাচ্ছে, সব জানি। আসলে কি বলতো, আমরা কেউ না খুব একটা ভালো নেই রে। আমাদের সময় খুব একটা ভালো যাচ্ছে না, সব অগোছালো হয়ে গেছে। এই কথা সত্যি যে আমি বরাবরই ব্যবসার সাথে যুক্ত, কিন্তু সেরকম ভাবে যুক্ত নয় যেরকম ভাবে তুই বা দৈপায়ন, তাই না? আসলে আসলে আমার মাথা, আমার বুদ্ধি জানিস, আমি সবসময় না নিজেকে একটু গুটিয়ে রাখতাম। কিন্তু বেশ কদিন ধরে আমার একটা কথা মনে হচ্ছে দীপু, যে ওই সময় এসে গেছে, জানিস, যে আমাকে আমার পরিবারের জন্য কিছু একটা করতে হবে, তাই না? কি করবি? না কি বলতো, আমার না নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছে, জানিস দীপু। আর সত্যি কথা বলতে, তুইও জানিস এটা, আমার এই পরিবারের জন্য কি কন্ট্রিবিউশন আছে বলতো? হ্যাঁ, কি করেছি এই পরিবারের জন্য? কিচ্ছু না। আমার থেকে ভালো কেউ জানে না, কিন্তু এই অপু মেয়েটা এসে আমার চোখ খুলে দিয়েছে, জানিস ভাই। একটা অন্য বাড়ি থেকে এসে আরেকটা বাড়িতে সেই পরিবার, সেই বাড়ির জন্য কত কিছু ভেবেছে, কত কিছু করেছে বলতো, কিন্তু লাভ কি হলো? আমরা সবাই ছিলাম, কিন্তু আমাদের সবার চোখে তো অপু খারাপ হয়ে গেল, তাই না? আর শুধু আমাদের চোখে বলে না, ওই মানুষটা যে কিনা সব সময় উদ্ভ্রান্তের মতো সোনা মা এই করেছে, সোনা মা ওই করেছে, সব সময় বলতো, সেই মা আমাদের মায়ের চোখেও খারাপ হয়ে গেল। এইখানটাতেই আমি গয়নাগুলো পুঁতে রেখেছিলাম। তো হলো, এবার স্টোর রুম থেকে টাকাটা কালেক্ট করতে হবে। টাকাটা না নিলে কিছুতেই চলবে না, স্টোর রুমে যেতে হবে এবার।